স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমাদের পরিচিত পরিবেশ দ্রুতই পাল্টে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি হুমকির মুখে ফেলেছে জীববৈচিত্র্যকে। মরে যাচ্ছে একসময়ের ভরা যৌবনা আমাদের নদীগুলো। হারিয়ে যাচ্ছে চাষের জমি, জলাশয়, কৃষির জমি জায়গায় গড়ে উঠছে আবাস নয়তো কারখানা। রাজধানী ঢাকা অন্যান্য ক্ষেত্রের মতো দূষণের ধারাও দেশের আর সব এলাকার চেয়ে এগিয়ে আছে। দৃশ্যমান অথবা অদৃশ্য দূষণের সাগরে যেন ডুবে আছে ঢাকাবাসী। পরিবেশ দিবসে বরাবরের মতোই এসব বিষয় আবার সামনে আসছে আজকের বাংলাদেশে। তাই আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। জনবহুল এই দেশে পরিবেশ সুরক্ষার বিষয়গুলি বাস্তবায়ন কিভাবে সম্ভব? পরিবেশ রক্ষায় কতটা দায়িত্ব পালন করছে সরকার ও জনগণ? শিল্পায়ন, নগরায়নে পরিকল্পনায় ঘাটতি দূর করার উপায় কি? পরিবেশ রক্ষার আইনগুলো কতটা যুগোপযোগী? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, আছেন পরিবেশ বাঁচা আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী সংরক্ষণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ডক্টর নূরজাহান সরকার। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাফর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সাথে। স্বাগত আপনাদেরও। আলোচনায় যাওয়ার আগে আমরা ঢাকার বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ উল্লার তত্ত্বাবধানে 2008 সাল থেকে ঢাকার বিষাক্ত গ্যাস নিয়ে এই গবেষণা করছেন শারমিন জাহান। তিনি টঙ্কি গ্যাস মনিটরের সাহায্যে বাতাসে এসব বিষাক্ত গ্যাসের উপস্থিতি রেকর্ড করেছেন। ঢাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার বাতাস পরীক্ষা করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে বাতাসে সালফার ডাই অক্সাইড সহনীয় মাত্রার চেয়ে 11 গুণ বেশি, অক্সাইড অফ নাইট্রোজেন প্রায় 8 গুণ, ওজোন প্রায় 3 গুণ এবং কার্বন মনোক্সাইড রয়েছে গড়ে 2.5 গুণ বেশি। ঢাকা শহরে বিভিন্ন লোকেশনে আমি বিভিন্ন প্যারামিটার, বিষাক্ত গ্যাসের প্যারামিটার মেপেছি। এতে দেখা গেছে যে 2009, 10, 11, 12 এই 4টি ইয়ারে আমি ডাটা নিয়েছি। এতে দেখা গেছে কম্পারেটিভলি 12 সালের ডাটার ট্রেন্ডটা অনেক বেশি। বাতাসে এসব বিষাক্ত গ্যাসের অতিমাত্রায় উপস্থিতির কারণে শ্বাসতন্ত্র, ফুসফুস, ত্বকের ক্যান্সার, রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া সহ নানা ধরনের রোগবালাই বাড়ছে। বিষাক্ত গ্যাসের প্রভাবে অ্যাসিড বৃষ্টিতে ফল ও ফুলের রেণু, মাছের ডিম ও পোনা নষ্ট হচ্ছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ মরে যাওয়ার অন্যতম কারণও এই গ্যাস বলে জানান তারা। বিষাক্ত গ্যাসগুলো আমাদের মানব দেহের ক্ষতি করে, আমাদের ফসলের ক্ষতি করে, আমাদের পানির ক্ষতি করে এবং পানিতে যে সমস্ত জলীয় জৈব আছে, যেমন অ্যাকোয়াটিক লাইফস, মাছ এবং অন্যান্য লিভিং অর্গানিজম যারা আছে, এদের সবারই ক্ষতি করে। বিশেষজ্ঞরা বলছেন ত্রুটিযুক্ত যানবাহন কমানো, যানবাহনে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার এবং শিল্প কারখানায় বিষাক্ত বাতাস শোধনের যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বাতাসের এ দূষণ কমানো সম্ভব। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজওয়ানা আপার কাছে জানতে চাইবো যে এখন থেকে প্রায় 3 বছর আগে 2009 সালের 24 ও 25 জুন ঢাকার চারপাশে নদী রক্ষায় উচ্চ আদালত বেশ কিছু নির্দেশনা দেয় এবং কিছু নির্দিষ্ট সময়ও বেঁধে দেন তারা। সে সময় এই সময়ের মধ্যে কাজ কতটুকু এগোলো বা নির্দেশনা কতটুকু মানা হয়েছে? ধন্যবাদ। নির্দেশনা মানা হয়নি এটা বলা যাচ্ছে না। নির্দেশনা মানতে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কাজগুলো শুরু হয়েছে, কিন্তু যে সময়ের মধ্যে যে কাজটা আদালত করে আনতে বলেছিলেন সেই সময়ের মধ্যে সে কাজটা তার একটিও হয়নি। তার একটিও হয়নি। সিএসও আরএস ম্যাপ অনুসারে 30/11/2009 তারিখের মধ্যে 30/11/2009 তারিখের মধ্যে নদীগুলির সীমানা জরিপ কাজ সম্পন্ন করা, পিলার স্থাপন করা। এখানে আসলে কতগুলো জিনিস বুঝতে হবে। সেটা হলো যে নদীর সীমানাটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটা খুব একটা স্বচ্ছ উপায়ে হয়েছে বলে আমার জানা নেই। আদালত বলেছিল সিএস অনুযায়ী এবং আরএস। সিএস বলার উদ্দেশ্য ছিল নদীর প্রকৃত গতিপথটা ধরে ওটা বের করা, কিন্তু দেখা যাচ্ছে যে বারবারই একটা চেষ্টা চলছে নদীর প্রকৃত গতিপথটা না ধরে বা আদি গতিপথটা না ধরে পরিবর্তিত গতিপথটা ধরে করা যায় কিনা। তাহলে করে হবে কি, মানে অনেক নদী গতি পরিবর্তন করে ফেলার ফলে যারা ওই নদীর জমিগুলো দখল করে ফেলেছে তাদেরকে দখলের অভিযোগের থেকে মুক্তি দেওয়া যাবে।
ফলে এই প্রক্রিয়াতে কিন্তু অনেক তর্কাতর্কি হয়েছে আমাদের অনেকের সাথেই, কারণ সরকারের কিছু কিছু মহল চেষ্টা করেছেন যে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ যখন একেবারে কম তখন ওই প্রবাহটাকে নদীর সীমানা ধরে করার, একদমই সিএসএ না গিয়ে আরএসএ ধরে করার। তো সেগুলো মোটামুটি তর্কাতর্কির একটা পর্যায়ে একটা জায়গায় আমরা আনতে পেরেছি। ম্যাপে আপনার সীমানাটা নির্ধারিত হয়েছে কিন্তু সিএস অনুযায়ী হয়নি অনেক জায়গাতেই, আর সীমানা পিলার নির্ধারণের কাজটা অনেক জায়গাতে এগিয়েছে কিন্তু এখনো সম্পন্ন হয়ে আসেনি। আপা আরেকটু জানতে চাচ্ছি যে আদালত একটা নির্দেশনা দেওয়ার পর সিএস এবং আরএস মানে ওইটার পরে আর তর্কাতর্কি জায়গাটা কোথায়, মানে তর্কাতর্কিটা কেন আদালতে? ওইখানটাতেই যে যারা নদীর জমিটা দখল করে তারা তো অনেক ক্ষমতাশালী এবং এই নদীর মানে জায়গা তারা বেশি ক্ষমতাবান, এই নদীর জায়গা তারা দখল করতে পারে এই কারণে যে রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ তাদের সাথে সহযোগিতা করে। তো তারা সবসময়ই চাইবেন তাদের দোসরদেরকে, এই দখলকারীদেরকে বাঁচিয়ে দিতে। ফলে আদালতের আদেশকে যতভাবে পারা যায় পাশ কাটিয়ে যে একটা কিছু করার চেষ্টা করা হয়েছিল এবং এখনো হচ্ছে, যেটা অনেকটা সজাগ থেকে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে। নাসির ভাইয়ের কাছে জানতে চাইবো যে পরিবেশ দূষণের ক্ষেত্রে সরকারের দায় আছে, আবার শিল্প মালিক, বাস মালিক সহ জনসাধারণের দায়টা কতটুকু, বা এই সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে আসতে পেরেছি? দুটো বিষয়, একটা হলো যে জনসচেতনতার কথা যদি বলি, আগের অন্য যে কোনো সময়ের চেয়ে মানুষ অনেক বেশি সচেতন। আগে আমরা যখন পরিবেশ আন্দোলন শুরু করছি তখন মানুষে বলতো যে না, পরিবেশটা এটা আমাদের দেশের জন্য না। এমনকি যারা পরিবেশ আন্দোলন করছে তারাও কিন্তু, আমরা যখন 96-97 সালের দিকে আন্দোলন শুরু করছি, লেকের মধ্যে যদি বাড়ি না করা হয় তাহলে বাড়ি কোথায় করবে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আজকে সেই লোকগুলাই কিন্তু বলে না, আন্দোলন করে কিছুই হবে না। এই যে একটা ক্ষোভের কথা, এখানে কিন্তু একটা জিনিস হলো প্রত্যেকটা মানুষই প্রায় সাংঘাতিকভাবে সচেতন এই পরিবেশটা নিয়ে। অন্যদিকে এই সচেতনতাটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি নাই। ফলে যেটা হয়েছে যে সরকার যন্ত্র এখনো এই পরিবেশ আইনটাকে ভালোভাবে বাস্তবায়ন করার মতো তেমন কোনো মেকানিজম ডেভেলপ করতে পারি নাই। যদিও এখানে একটু বলে রাখা ভালো যে পরিবেশ অধিদপ্তর আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর। আগে কোনো সময় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করতো না কিংবা ফাইন করতো না, কিন্তু এগুলা করছে এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। দুষ্ট লোকেরা বলে যে শুধু দুর্বলের বিরুদ্ধে এই জায়গাটায় আমরা আসছি, যে এই যে আইনটাকে বাস্তবায়ন করার প্রয়াস নিচ্ছে সেইখানেও অনেক দুর্বলতা আছে। অনেক জায়গায় ফাইন করা হলেও পরবর্তীকালে আপিলে যায় ফাইনটা টিকে না, সেটা একটা ইয়ে আছে। আরেকটা হলো যে অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলা ইটিপি স্থাপন করছে, কিন্তু ইটিপিগুলা গুণগত মান সম্পন্ন না এবং সাইজেও সেরকম না। যেমন ধরুন একটা ফ্যাক্টরি আমি একদিন ভিজিট করতে নিয়ে গেছিল, যেখানে হয়তো প্রতিদিন কয়েক লক্ষ লিটার পানি বাইরিতেছে সেরকম একটা ফ্যাক্টরিতে, কিন্তু যেটা ইটিপি স্থাপন করছে হয়তো 10,000 লিটারও হবে না পার ডে। দেখেন, অর্থাৎ 10 ভাগের 1 ভাগও ক্ষমতা সম্পন্ন না। তারপরেও যে সমস্ত ইটিপিগুলো স্থাপন করা হয়েছে সেই সমস্ত ইটিপিগুলা যে ধরনের কেমিক্যাল বাইরিতেছে সেগুলো ট্রিটমেন্ট করার ফ্যাসিলিটিস নেই, এবং তাও যেটা আছে সেটাও কিন্তু সবসময় চালু থাকে না। চালু থাকে কখন? যখন হয়তো বায়াররা আসলো কিংবা গভর্নমেন্ট হাই অফিসিয়ালরা গেল ভিজিটে, তখন সেটা। অর্থাৎ আপনি দেখেন যে ওই যে জায়গায় আগের চেয়ে অনেক এই পরিবেশ অধিদপ্তর অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এখনো এই যে ইয়েটা দূষণটাকে কন্টেইন করার মতো মেকানিজমটা এখনো ওইভাবে ফুললি ডেভেলপ করে নাই। ডক্টর নুরজাহান সরকারের কাছে জানতে চাইবো যে সুন্দরবন সহ দেশের বন ও বন্যপ্রাণী সংরক্ষণে বা রক্ষায়, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার কতটা সিরিয়াস? আসলে সরকার আগের চেয়ে সিরিয়াস কিছুটা, কিন্তু কতগুলি ল্যাকিংস এখনো থেকে গেছে। যেমন আমাদের মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে ইউটিলাইজেশনও বেড়ে গেছে, জায়গার ইউটিলাইজেশন। তারপরে আগে যে হারে গাছ কাটতাম ওই হারে কাটে না, কিন্তু না কাটলেও ভুল বনায়ন হচ্ছে, এটা তো সরকারের ভুলটা শোধরাতে হবে, তাই না? আবার ইদানিংকালে আমরা জানি যে ডেস্টিনি গ্রুপ 60 লক্ষ চারা এক্সোটিক স্পিসিস এটা বনায়ন করেছে। এটা কি করে সরকারের অনুমোদন ছাড়া? হ্যাঁ, এটা কি করে হয় অনুমোদন ছাড়া? তারপরে আমি বলবো যে আমাদের যদিও 900-950 প্রায় বন্যপ্রাণীর প্রজাতি রয়েছে, কিন্তু 20টা এক্সটিংক্ট হয়ে গেছে এবং 10-12% এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এটার পেছনে তো হ্যাবিটেট ডিস্ট্রাকশন আছে, ভুল বনায়ন আছে, তারপরে আমরা একটা সিঙ্গেল স্পিসিস যে মনোকালচার করি সেগুলি তো সরকারেরই উদ্যোগ।
সরকার এই উদ্যোগগুলি যদি না নিয়ে যেটা দূরদর্শিতার সাথে যে বনায়নটা হচ্ছে, যেটা মিক্সড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিসিস, অ্যাট দ্য সেম টাইম এটা লোকাল মানে ইন্ডিজিনাস, আমাদের দেশজ ফলজ বনজ ঔষধির এরকম, সেটা না করে যে বেশি প্রফিটের জন্য যে মনোকালচার হচ্ছে এক্সোটিক স্পিসিস দিয়ে, সেটা তো আমাদের দেশের জন্য মারাত্মক, পরিবেশের জন্য ক্ষতিকর। আর একটা জিনিস যে চিটং হিল ট্র্যাক্সটা আমাদের ছিল, যে এটা একটা অ্যাসেট ছিল, অরিজিনাল ফরেস্ট এবং অরিজিনাল বন্যপ্রাণীর আখড়া। কিন্তু এখানে কতগুলি ঘটনা ঘটছে সেগুলি কিন্তু সরকারের চোখের উপরে, এবং আমি বিশ্বাস করি না যে সরকারের অনুমোদন ছাড়া এগুলি ঘটছে। যেমন তামাক চাষ লার্জ স্কেল, তারপরে পাহাড় কাটা, যে কেটে কেটে যে চাষের জমি বের করা, এটা তো একেবারে আত্মঘাতী কাজ। আরটা হলো যে বাঙালির ইনভেশন হয়েছে, তো আগে তো ওরা ট্রাইবাল পিপল ছিল, ওদের জনসংখ্যা তো কম ছিল, আবার ওদের কেমন জানি একটা ট্র্যাডিশনাল পপুলেশন কন্ট্রোল ছিল, অনেকগুলি বাচ্চা কারো ছিল, এমন দেখি না আমরা ওখানে কাজ করতে গিয়ে। কিন্তু এখন বাঙালি ইনভেশন হওয়াতে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এরা আর আগে থেকে কিন্তু ট্রাইবাল পিপল ওই পশু পাখি মারতো, খেত, কিন্তু তাতে খুব একটা নেচার এফেক্টেড হতো, এটা খুব চোখে পড়তো না। তারা কিন্তু সব রকম অ্যানিমাল মেরে খাচ্ছে, সব রকম ইঁদুরও খাচ্ছে, আবার জাঙ্গল ক্যাটও খাচ্ছে, সবই খাচ্ছে। কিন্তু এখন একদম এটা লার্জ স্কেল সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে একটু চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাফর আলমের সাথে কথা বলি। জনাব জাফর আলম, আপনি দেখলেন যে আপা বলছেন যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় চট্টগ্রামে উনি সামনে নিয়ে এসেছেন। একটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের স্বাভাবিক বন, সেই বনের মধ্যে তামাক চাষ এবং পাহাড় কেটে চাষের জমি বের করার কথা তিনি বলছেন যে সরকারের চোখের নাকের ডগায়। সেক্ষেত্রে আপনার কি বলার আছে এই প্রসঙ্গে, যে এই বিষয়টা আপনারা কিভাবে মোকাবেলা করছেন? আমরা পাহাড় কাটার বিষয়ে যে পাহাড়ের আইনটি পরিবেশ অধিদপ্তরের যে পরিবেশ সংরক্ষণ আইনে 2010 সালের নভেম্বর শেষের দিকে এটি সংযুক্ত হয়েছে, এবং এই আইনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার বিরুদ্ধে তার এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করছে। এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লা এই ব্যাপক অঞ্চলে পরিবেশ অধিদপ্তরের যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। কিন্তু যে বিস্তীর্ণ আমাদের প্রায় 18% এলাকা বাংলাদেশে পাহাড় আছে, যার অধিকাংশই পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলে, এবং এখানে আমাদের যে জনবল এ নিয়ে প্রতিটি জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারি না। তবে আমাদেরকে পুলিশ, র্যাব এবং অন্যান্য জেলা প্রশাসন বিভিন্ন সংস্থার সহযোগিতায় আমরা যখনই সংবাদ পাই যে পাহাড় কাটা হচ্ছে এবং সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করে এবং মামলা করা হয়। কিন্তু যে বিষয়টি আপা বলছিলেন যে আসলে পার্বত্য যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে জনগোষ্ঠী সেখানে অনেক আগের থেকে বসবাস করছেন, তারা কিন্তু পাহাড় ব্যবস্থাপনা সম্পর্কে তারা খুব ভালো জানেন, এবং তারা ওই পাহাড়ের ক্ষতিটি ওভাবে করেন না। যদিও যুগ চাষের ফলে পাহাড়ের কিছু ভূমি ক্ষয় হয় এবং সেটি হয়, কিন্তু এই ব্যাপকভাবে যে পাহাড় কর্তন করে কৃষি জমি বের করে নিয়ে আসা এটি কিন্তু তারা করেন না। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যারা পাহাড়ের সমতল ভূমি থেকে যারা গিয়েছেন তাদের এই পাহাড়ের ব্যবস্থাপনার জ্ঞান না থাকার কারণে তারা পাহাড়কে বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এই পাহাড়কে ব্যবহার করেছেন, যার ফলে পাহাড় আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকা সহ বিভিন্ন এলাকায় পাহাড় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যার ফলে আমাদের নদী নালা এবং এটি ভরাট হয়েছে ভূমি ক্ষয়ের মাধ্যমে, এবং ভূমিগুলির নদীতে এবং খালে বিলে ভরাট হয়েছে, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি। জনাব জাফর আলম, আপনি কি আমাদেরকে একটি ডেটা দিতে পারেন যে আপনি লোকবলের অভাবের কথা বলছিলেন, আপনি কি আমাদের বলতে পারেন লোকবলের অভাবে শতকরা কত অংশ আপনারা পাহারা দিতে পারছেন না বা পাহাড় কাটা বন্ধ করতে পারছেন না, নিরসন করতে পারছেন না? পার্সেন্টেজটা কিরকম? আমি যেমন পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায়, পার্বত্য 3টি জেলাতেই আমাদের কোনো অফিস নেই, সেটা আমরা চট্টগ্রাম থেকে দেখি, এবং চট্টগ্রাম অফিসে আমাদের 67 জনের বিপরীতে মাত্র আমরা 23 জন কাজ করি। তার মধ্যে আউটসোর্সিং কিছু লোক আছে, এবং ইন্সপেক্টর লেভেলে যারা মূলত কার্যক্রম গ্রহণ করবে তাদের মাত্র 2 জন আমাদের কাছে রয়েছে, এবং এই 2 জন এবং 3 জন কর্মকর্তা রয়েছে, এবং যারা ওই এলাকায় কাজ করতে পারে 3 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যারা অন্য এলাকা সহ ওই এলাকায় কাজ করে, যার ফলে এই অল্প সংখ্যক কর্মকর্তা নিয়ে প্রতিটি যারা ওই এলাকায় কাজ করতে পারে 3 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যারা অন্য এলাকা সহ ওই এলাকায় কাজ করে, যার ফলে এই অল্প সংখ্যক কর্মকর্তা নিয়ে প্রতিটি ক্ষেত্রে, কারণ এত ব্যাপকভাবে বিভিন্ন জায়গায়
এই প্রবণতা বৃদ্ধি পেয়েছিল যে সব ক্ষেত্রে সব সময় আমাদের উপস্থিতি অনেক সময় কষ্টকর হয়ে যায়। তবে এই কারণে পরিবেশ সংরক্ষণ আইনের 19-এর 2 ধারায় সরকার এই জেলা প্রশাসককেও ক্ষমতা দিয়েছে এবং সম্প্রতিকালে পরিবেশ সংরক্ষণ আইনের সংশোধন করে যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাহাড়ের কর্তনের মাধ্যমে অথবা শিল্প দূষণের মাধ্যমে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক না কেন সে সরাসরি কোর্টে আদালতে গিয়ে সে মামলা করতে পারে, এরকমও বিধান করা হয়েছে। এতে এর ফসলটি আমরা এখনো পাচ্ছি না, কারণ জি বলছেন জনাব জাফর আলম, আপনাকে ধন্যবাদ। উনি একটি ভয়াবহ পরিস্থিতির কথা বলছিলেন, যেখানে 66 জন লোক দরকার, সেখানে লোক আছে 23 জন। আর জেলা প্রশাসকের ক্ষমতায়নের কথা বলছেন, জেলা প্রশাসকের অন্তত পাহাড় কাটা বন্ধ ছাড়া অন্তত 27,000 কাজ আছে আমরা যতটুকু জানি উনার এরকম। যাই হোক, আমরা কথা বলছি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের সাথে। জনাব মাসুদুর রহমান, ফারাক্কা সহ নদী শাসনের প্রভাবে খুলনা অঞ্চলের জীবনযাত্রা ও জীব বৈচিত্র্যে কি ধরনের প্রভাব পড়ছে, এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ফারাক্কা বাঁধের কারণে খুলনা তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্যা, এখানে আমি প্রধান যেটা বলবো যে পানির সমস্যা। এখানে আমি যদি ভূগর্ভস্থ পানির কথা বলি, ভূগর্ভস্থ পানি একদিকে যেমন হচ্ছে ভূগর্ভস্থ পানি ড্রাই সিজনে আপনার হচ্ছে ইয়ার টু ইয়ার হচ্ছে নিচে নেমে যাচ্ছে, যার সাথে আর্সেনিকের প্রকোপ বাড়তেছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার স্যালাইনটির ইন্ট্রুশন অনেকটা আপনার কান্ট্রির দিকে বেড়ে যাচ্ছে, যার কারণে আসলে আমরা গ্রাউন্ড ওয়াটার ভালনারেবিলিটির দিকে আমরা বছরের পর বছর আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং 2 নম্বর যদি আমরা সারফেস ওয়াটারের কথা চিন্তা করি বা হচ্ছে আমরা নদীর পানির কথা চিন্তা করি, এখানে যেহেতু আমাদের হচ্ছে ফারাক্কা বাঁধের কারণে আমাদের আপস্ট্রিম থেকে বা উপরি অঞ্চল থেকে আমাদের মিঠা পানি আসতেছে না বা ফ্রেশ ওয়াটার আসার সুযোগটা কমে গেছে, যার কারণে আমাদের সি ওয়াটার ইন্ট্রুশন অনেকটা বেড়ে যাওয়ার কারণে সি ওয়াটারে আমরা জানি যেহেতু স্যালাইনটির প্রকোপটা অনেক বেশি, এবং যার কারণে আমাদের সারফেস ওয়াটারে স্যালাইনটির প্রকোপটা অনেকটা বেড়ে গেছে, যার কারণে আমরা সারফেস ওয়াটার ইউজ করতে পারছি না, যার কারণে আমাদের হচ্ছে এই আপনারা জানেন যে গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ডেন্সি অনেকটা বেড়ে গেছে, যার কারণে যেমন আমরা যদি আরবান ওয়াটার সাপ্লাইয়ের কথা চিন্তা করি, আমরা যদি ইরিগেশনের কথা চিন্তা করি, আমরা টোটালি কিন্তু ডিপেন্ড করি এখন গ্রাউন্ড ওয়াটারের উপরে, কারণ আমরা সারফেস ওয়াটার জানি যে সারফেস ওয়াটার স্যালাইনটির পরিমাণ এত বেশি যে পানি আমরা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশনে বা সারাউন্ডিংস যে শহরগুলো আছে আমরা এখানে সাপ্লাই দিতে পারছি না, যার কারণে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের উপর ডে বাই ডে আমরা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাচ্ছে। জনাব মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের সঙ্গেই থাকবেন, পরে আবার আপনার সঙ্গে কথা বলবো। আমরা সিলেট জেলার পরিস্থিতিটি জানবো জনাব আব্দুল করিমের কাছে। জনাব আব্দুল করিম, আপনাদেরকে সিলেট অঞ্চলে পরিবেশ দূষণের পরিস্থিতি বা পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের কিছু বলুন। সিলেট অঞ্চলে পরিবেশের অবস্থা সারা বাংলাদেশের মতোই, তবে এখানে কিছু বৈচিত্র্য থাকায়, যেমন একাধারে আমাদের এখানে ছোট বড় টিলা পাহাড় আছে, আমাদের হাওর আছে, এখানকার নদীগুলো সহ এখানকার জীববৈচিত্র্য। বাস্তবতা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবেশ বিনষ্ট হচ্ছে, এবং আমরা মূলত যেহেতু পরিবেশ অ্যাক্টিভিস্ট, আমরা পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করছি প্রতিটি ক্ষেত্রেই। তো এই ক্ষেত্রে যেটা সাম্প্রতিক সময়ে আমরা যেটা অনুভব করছি যে কয়েকটা বিষয়ে অনেক ভালো জনসচেতনতা তৈরি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পাহাড় কাটার বিষয়ে। এই গত 1.5 বছরের আজকের একটি সংবাদপত্রে দেখলাম যে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম প্রায় 44 কোটি টাকা গত 1.5 বছরে জরিমানা আদায় করেছে। এর মধ্যে একটা বড় একটা অংশ সিলেট থেকেও আদায় হয়েছে, যেটা পাহাড় কাটার কারণে। এবং এই বিষয়গুলা তখনই আমরা দেখলাম যে পরিবেশ অধিদপ্তরের নজরে আসে যখন সংবাদপত্রে এই বিষয়গুলো চিহ্নিত হয় এবং যখন এটা খুব জি জনাব আব্দুল করিম, আপনাকে ধন্যবাদ। আমি একটু রিজন আপনার কাছে আসি যে সারা বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা এবং তাদের নিজস্ব রকম প্রবলেম, বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় মানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক তার লোক বলের অভাবের কথা বললেন, এই সম্পর্কে আপনি যদি একটু। আমি একটা ছোট্ট কথা বলি ভাই, লোক মানে 16 কোটি মানুষের একটা দেশে যদি লোক বলেরই অভাব থাকে, তাহলে কত কোটি দেশের জনসংখ্যা কত কোটি হলে লোক বলেরই অভাবটা মিটবে, এটা আমি বুঝতে পারি। মানে কথা হচ্ছে কি যে ওনারা
কয়েকটা জায়গায় আইন প্রয়োগ করে যদি আপনি দৃষ্টান্ত সৃষ্টি করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি অন্য জায়গায় মানুষ ভয় পাবে। আপনার 23 জন লোককে দিয়ে আপনি 23টা অন্যায় ঠেকাতে পেরেছেন কিনা সেটা একটু আমাকে দেখান। সেটা যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে আর 67টা অন্যায় ঠেকাতে আপনার আর লোকের প্রয়োজন হবে না, আপনি ওটা কিন্তু বন্ধ হবে। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের আইন থাকা সত্ত্বেও, প্রশাসন থাকা সত্ত্বেও কোনোভাবে আইনটা ভঙ্গ করলে যে শাস্তি দেয়া হবে, যে শাস্তি পেতে হবে, এই মেসেজটা মানুষের কাছে আমরা কনভে করতে পারি নাই। হ্যাঁ, এটার কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ আছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। আপনি যখন পরিবেশ অধিদপ্তরের কারোর সাথে কথা বলবেন, আজকাল অনেকটাই তারা অ্যাক্টিভ হয়েছে, সেটার জন্য আমি কয়েকজন ব্যক্তির ব্যক্তিগত সততা এবং নিষ্ঠাকে আসলে ক্রেডিট দিব, দেন দ্য হোল সিস্টেম, টু বি অনেস্ট। হ্যাঁ, কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওদের সাথে কথা বললে ইউ উইল বি রিয়েলি কনভিন্সড দেশে যে আইন কানুন আছে খুবই ভালো, আমরা সব আইন করে ফেলছি, আমাদের সবকিছু একদম হাতে আছে, কিন্তু আমাদের লোক বল নেই। তো এই ঢাল নাই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হইতে কোনো লাভ নেই আমার। ফলে হয় কি, তখন মানুষ আইন ভাঙতে ভাঙতে, যারা আইন ভঙ্গ করে তাদের কিন্তু একটা কনফিডেন্স চলে আসে যে আইন আমরা ভাঙছি এবং আমাদের জন্য তো কখনো কিছু হবে না। সরকারের কাছে একই ধরনের যুক্তি, আমাদের জনবল নেই, আর যারা আইন ভাঙে তারা জানে যে আমরা তো আইন ভাঙলে কিছু হবে না, কাজে অসুবিধাটা কোথায়। তো এই জায়গাটার দূরত্বটা কিন্তু আমরা একদম কমিয়ে আনতে পারিনি। জনাব জাফর আলম, এই সম্পর্কে আপনি কিছু আমাদেরকে জানাবেন যে আপনারা 23 জন বা 67 জনের জায়গায় যে 23 জন আছেন সেইটা করে আপনারা কোন রকম কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছেন কিনা তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে? জি, আমরা বহু ক্ষেত্রে এরকম দৃষ্টান্ত স্থাপন করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা রাতে 2টোর সময় আমরা পাহাড় কাটার অভিযান চালিয়েছি এবং অভিযান চালিয়ে অ্যারেস্ট করেছি। এরকম বহু নজির আছে। কিন্তু আমরা যে 23 জন বলেছি, এই 23 জনের মধ্যে আমাদের আউটসোর্সিং পিয়ন আছে, এরকম আছে 7-6 জন এরকম, অথবা অফিসের কেরানি আছেন। কিন্তু মাঠ পর্যায়ে যে কাজ করার জন্য এরকম কর্মকর্তা হচ্ছেন 3 জন, আর 2 জন 5 জন, আমি সহ 6 জন। এবং এটি আমার অধিক্ষেত্র হচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়া থেকে টেকনাফ পর্যন্ত, এবং সেটি খুবই দুষ্কর হয়ে পড়ে আমাদের বিভিন্ন জায়গায় মুভ করা। এবং এটা যে জনবলের কথা বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের যে জনবল ছিল এর পূর্বে, বর্তমানে এর জনবল বৃদ্ধি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া রয়েছে। পিএসসিতে নিয়োগের ইন্সপেক্টর নিয়োগের কার্যক্রম চলছে, হয়তো 2-1 মাসের মধ্যেই আমরা সেটি পেয়ে যাব। এবং এর আগে যে অবস্থা ছিল সেটি আরও করুণ ছিল, এবং এই অর্গানোগ্রাম পরিবর্তন করা এটিও একটি লম্বা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় খুব সফলভাবে শেষ করেছে এবং নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছে। আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আমরা যখন আরও জনবল পাবো পর্যাপ্ত, আমরা অবশ্যই আরও কার্যকরভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। আমি মনে করি না যে কোনো দৃষ্টান্ত দেওয়ার মতো এরকম নেই। 1 কোটি 2 কোটি টাকাও জরিমানা করা হয়েছে এবং মামলা করা হয়েছে, এবং মামলার দ্বিতীয়বারের ক্ষেত্রে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে, এরকম মামলার চার্জশিটও দেওয়া হয়েছে, এরকম ঘটনা করে। আমাদের যে ইন্সপেক্টর কাজ করেন তিনি মামলা দায়েরই শুধু করেন না, তিনি মামলা করার পর তারা আবার মামলার তদন্ত কাজও করেন। অতএব এই এতগুলো কাজ করার জন্য যে জনবল, আমি এটা স্বীকার করি যে জনবল, যে 16 কোটি দেশের জন্য পরিবেশ অধিদপ্তরের যে পরিমাণ জনবল দরকার, এখনও যে পরিমাণ জনবল আমাদেরকে দেওয়া হয়েছে তার চেয়ে আরও বেশি জনবল হওয়া প্রয়োজন অর্গানোগ্রামে যে রয়েছে, এবং বাংলাদেশ সরকার তার সামর্থ্য অনুযায়ী এই বিষয়টি সরকারি পর্যায়ে বিবেচনা করবে। ধন্যবাদ। জনাব জাফর আলম, আপনাকে ধন্যবাদ। আমি নাসির ভাইয়ের কাছে জানতে চাইবো যে খুলনার যে পরিস্থিতির কথা আমাদেরকে তুলে ধরলেন যে অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, এই বিষয়ে আমাদের করণীয় কি আছে? আমরা সরকারের উপরে কি প্রেসার বা কি করতে পারি, এটা নিয়ে আপনারা কোনো কিছু ভেবেছেন কিনা? প্রথমেই আসি যে আগের যে প্রশ্নটা ছিল যে পরিবেশ অধিদপ্তরের লোকবল এবং আমাদের পরিবেশ, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ইকোনমিক সিস্টেমটা পরিবেশ বান্ধব না হচ্ছে, শুধু পরিবেশ অধিদপ্তর দিয়ে এই কাজটা করা যাবে না। কারণ আপনি যখন ইন্ডাস্ট্রি স্থাপন করবেন, শুধু এককভাবে পরিবেশ অধিদপ্তর যদি দেখে তাহলে হবে না। যেখানে ইন্ডাস্ট্রি স্থাপন করতেছে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এটার সাথে যুক্ত হইতে হবে, অন্যগুলোর যুক্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ হোল সিস্টেমটাতেই এটা যুক্ত না হলে, অর্থনীতিটা যদি পরিবেশ বান্ধব না হয় তাহলে এটা করতে পারবে না। কেন করতে পারবে না? কারণটা হচ্ছে যে এই শাস্তিমূলক, এই যে এখানে শাস্তি দেওয়া হচ্ছে, একটা ইন্ডাস্ট্রিতে হয়তো 1 কোটি টাকা করা হচ্ছে, কিন্তু এই যে ইটিভিটাতে স্থাপন করতো, তারা পরিচালনা করতো, তাহলে হয়তো আরো অনেক বেশি ব্যয় হইতো। তারা কিন্তু এই কারণে খুব, যেহেতু এটা পরিচালনা করিয়ে খুব বেশি লাভ হয় না বা ক্ষতিটা খুব বেশি হয় না, এইরকম ভাবে তারা কিছু হয়তো লোকসান দিয়ে দিতেছে, বা লোকসান না ঠিক, জাস্ট কিছু ফাইন দিয়ে দিতেছে, কিন্তু আলটিমেটলি
এই যে মালিক যারা তাদেরকে দু একজনকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, এবং কিংবা ইকোনমিক ফাইনটা এরকম করতো যাতে করে তারা ইটিপি স্থাপন করাটা তারা অনেক বেশি লাভজনক মনে করে, সেরকম যদি হতো তাহলে কিন্তু এটা করতো। এটার এক। তারপরে যে আস্তে আস্তে যে ফারাক্কার বিষয়টা, এই জায়গাটা খুব বিষয় হলো যে শুধু ফারাক্কা না, উজান থেকে আমাদের দেশে যে 54টা নদীর অধিকাংশ নদী থেকে পানি কিন্তু উইথড্র করা হচ্ছে ইন্ডিয়াতে নানানভাবে। ফারাক্কার বাঁধের কাছেই পানি আসে কম, তার উজানেই অনেকগুলো রাষ্ট্রে ইন্ডিয়ান যে অনেকগুলো স্টেটে পানি উত্তোলন করতেছে উপর দিকে, এবং শুধু ফারাক্কা না অন্য নদী থেকে উত্তোলন করতেছে পানি এরকমভাবে, যে ফলে হচ্ছে কি আমাদের দেশে বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহটা অনেক কম। এটা হলো বাস্তবতা। একদিকে হলো আমাদের হলো ফাইট করতে হবে যাতে ভারত থেকে যাতে পানিটা বেশি আসে, সেই জন্য বেসিন ওয়াইজ আমাদের আলাপ আলোচনা করতে হবে যাতে পানিটা বেশি আসে। আরেকদিকে আমাদের পরিকল্পনা করতে হবে যে কিভাবে এই যে গিভেন দ্য সিচুয়েশন, অর্থাৎ পানি কম পাবো, এই পানি কম পাওয়া ধরেই কিন্তু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো হবে, যাতে করিয়া আমাদের ফসলটা এরকমভাবে করা হয় যে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল না হইতে হয়, পানির ট্রিটমেন্টগুলো, অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু আমাদের বাস্তবতাটাকে ধরিয়ে সেই রকম ভাবে যেতে আগায়, সেটার জন্য আমরা সুপারিশ করছি গভর্নমেন্টের। যে আমরা একটু নূরজাহান আপার কাছে এই সব চট্টগ্রাম, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং সিলেটের এই প্রভাবের উপর জীববৈচিত্র্যের বা বন্যপ্রাণীর প্রভাবটা নিয়ে একটু শুনবো। তার আগে একটু বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এটা জীববৈচিত্র্যের উপর তার প্রভাবটা নিয়ে। জীববৈচিত্র্যের প্রভাব সারা দেশে একই রকম, যেমন পানির টান, ওখান থেকে পানি পাচ্ছি না, তারপর পলিউশন হচ্ছে, তা আবার দখল হচ্ছে, নদী দখল, নদীর বুকের মাঝখানে মাকাম হাউজিং, বুড়িগঙ্গা নদীর পেটের উপরে হাউজিং, এটার শক্তিটা কোত্থেকে এসছে? তারা কি পানিশমেন্ট পেয়েছে? তারা কি জরিমানা দিয়েছে? তাদের কি জেল হয়েছে? হয়নি। পলিউশন হচ্ছে, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে একটা গুড অ্যামাউন্ট মানি যদি জরিমানা করা হয়, সে যদি সাফার করে, অন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো এটা করবে না। আমি একটা ঘটনা আপনাকে বলতে চাচ্ছিলাম, ওটা বলি যে রিভার টান বা যে আমি বলবো যে গাংকবুতর, তো আমরা একটা টিম গেলাম পরিবেশ স্টাডি করতে বুড়িগঙ্গায়, তো যেখানে এত গন্ধ পানি, যে একটা কমলা ছিলে খাওয়া যায় না, সেখানে রিভার টান ফিশিং করছে। তো ওকে দেখে আমি অসন্তুষ্ট হয়ে গেছি যে ও যখন ফিশিং করছে নিশ্চয়ই বুড়িগঙ্গার জীবন আছে, ওরা সামনে গেলে পাবো। কিন্তু দেখা গেল যে হাজারিবাগের ট্যানারির লেদার মানে চামড়ার টুকরা সে, তখন দেখবো যে আমরা তো দেখতেই পাচ্ছি যে ওখানে আর পাখি নাই, ওকে দেখে ও শেষ পর্যন্ত সে এটাকে মরবে, আর তাই না? এটা কত বড় বিপর্যয়। তো সুতরাং আমরা বড় মানে কোনো একটা খণ্ড, দেশের কোনো একটা খণ্ডকে আলাদা করে দেখলে হবে না, সব জায়গায় একই রকম, সব জায়গায় মোটামুটি একই অবস্থা। আমরা যেটা ফিল করি, বরং আমি এইখানে সাকসেসফুল হয়েছি যে লোকাল কমিউনিটিতে গিয়ে যদি একজন মাকে বোঝায় যে গাছের সঙ্গে প্রাণীর এই সম্পর্ক, এবং এই সব গাছ যদি আপনি বনায়ন করেন, পারিবারিক বনায়ন, আর ওই সব গাছগুলি না লাগান, বা ওই পাখি যদি আপনি মারতে না দেন, যেমন পেঁচা দেখলে মনে করে যে এটা অশুভ, মেরে ফেলে, এইসব জিনিস তারা খুব ভালোভাবে নিয়েছে। কিন্তু আমি উপর দিকে থেকে কিছু পাইনি। উপর দিকে কিছু পেলে তো আমি পরিবেশ মন্ত্রণালয়, এনভায়রনমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড আর একটা ডিপার্টমেন্ট পেতাম, ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট পেতাম, কারণ ওয়াইল্ড লাইফে বন্য প্রাণী ছাড়া তো আর আপনার ফরেস্টও বাঁচবে না। জি, এটা আসলে একটা আশঙ্কা থেকেই বলছি যে আমরা সবাই কিন্তু শুনেছি যে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তমাশ্চর্য যাতে আমরা নির্বাচিত করি, আমরা যাতে সবাই ভোট দেই, এই আহ্বান এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে। এটা কিন্তু একটা সংবেদনশীলতারই লক্ষণ যে আমাদের সুন্দরবনকে রক্ষার জন্য এমনকি আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জনগণকে বলা হচ্ছে। এটা আমাদের মধ্যে যেমন একটা আশার যোগান দিয়েছিল। কয়েকদিন আগে কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে সুন্দরবনের, এই তো সুন্দরবন, এর 10 কিলোমিটারের মধ্যে বাফার জোনে একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অনুমোদন দেয়া হচ্ছে, এবং একটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে সাধারণ পরিবেশগত প্রভাবগুলো সেগুলো যদি আপনি বিবেচনা নেন, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি যেগুলো হলে সুন্দরবনকে বাঁচিয়ে রাখা একেবারেই অসম্ভব হবে। যেখানে আবার প্রধানমন্ত্রীর থেকেই নির্দেশ আসলো যে সুন্দরবনের ভিতর দিয়ে যে জাহাজগুলো চলাচল করছে এগুলো যে চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। একই সময় আবার তাপ বিদ্যুৎ কেন্দ্র হলে জাহাজগুলো দিয়ে ওখানে কয়লা আনা হবে এবং সেগুলো আবার আরেক জায়গায় বন্দরে পাঠানো হবে, এবং এই প্রকল্প
প্রকল্পের জন্য এমনই রাজনৈতিক হম্বিতম্বি শুরু হয়ে গেল যে পরিবেশ অধিদপ্তর অবস্থানগত ছাড়পত্র দিয়ে দিল। এমন একটা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র কেমন করে হয়? আপনি সুন্দরবন রক্ষা করার কথা বলছেন, আপনি বন্যপ্রাণী রক্ষার কথা বলছেন, আপনি এরকম একটা দূষণকারী প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র দিয়ে দিলেন, এবং সেখানে এখন মহা ধুমধাম করে জমি অধিগ্রহণ চলছে। এই অবস্থানগত ছাড়পত্রের পরের ধাপ হচ্ছে পরিবেশগত ছাড়পত্র। যখন যাবতীয় জমি অধিগ্রহণ হয়ে যাবে, ওখানকার মানুষ আতঙ্কে কথা বলতে পারছে না, তখন পরিবেশগত ছাড়পত্রটা একটা প্রহসন হয়ে যাবে। তখন কর্তার ইচ্ছায় কর্ম, জমি অধিগ্রহণ হয়ে গেছে, ছাড়পত্রটা একটা মেয়র ফর্মালিটি মাত্র আমরা করে দিলাম। আজকে এই কাজটা ভারতের সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যুৎ কোম্পানি করতে পারতো, আমরা বাংলাদেশিকে যেটা দিয়েছি। ফলে আমাদের এখানে যে একটা দ্বৈততা, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা কথা বলি, বাংলাদেশ সরকার বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নতুন একটা আইন এখন প্রস্তাব করেছে। সে আইনটা যদি পড়েন, আমি বিশ্বের কোথাও কিন্তু এই জাতীয় বন্যপ্রাণী আইন দেখিনি। নানান রকমের রক্ষিত এলাকাকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এখানে বিপন্ন, বিপদাপন্ন এই সমস্ত প্রাণীকে রক্ষায় কি করা হবে সেটার কোনো দিক নির্দেশনা নেই। কেবল একটা ব্যবস্থাপনা পদ্ধতির কথা বলা আছে, যে ব্যবস্থাপনা পদ্ধতিতে বনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বন অধিদপ্তর আবারও রাখতে পারবে। হ্যাঁ, এবং এই যে আইনগুলো প্রস্তাব করা হয়, একদম জনমত যাচাই করা হয় না। কোন রকম জনমত যাচাই না করে এই সুন্দরবনের বাফার জোনের ভিতরে কয়লা প্রকল্প করার অনুমোদন দিচ্ছে সরকার। কোন রকম জনমত যাচাই না করে এই বন্যপ্রাণী সংরক্ষণ আইনটাও সরকার পার্লামেন্টে তুলে ফেলেছে। কাজে আমার কাছে মনে হয় কি, যে রাজনৈতিক সদিচ্ছাটা যেটা আপনি বলছিলেন, যে আমাদের আন্দোলন করে আমরা কতদূর এগোতে পেরেছি, আমরা একটা সচেতনতা তৈরি করতে পেরেছি, এটাকে অ্যাক্টিভেট করতে আসলে ওই স্পেসটা ক্রিয়েট করতে হবে, যে বিটুইন জনগণ এবং সরকার কিছু মাধ্যম থাকবে যাতে জনগণের কথাগুলো, কনসার্নগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিতে পারি। আমি একটু আবার চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাফর আলমের কাছে যেতে চাই। জনাব জাফর আলম, আপনি আমাদেরকে একটু জানাবেন যে জীবন এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে কথিত, আমি জানি না যে এটার সাথে আপনি একমত হবেন কিনা, চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্পে বন্ধে বা বর্জ্য ব্যবস্থাপনায় সরকার এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? জাহাজ ভাঙা শিল্পটি আসলে দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং এটার পরিবেশগত দিকটি পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তর দেখছিল, কিন্তু কিছুদিন আগে এই বিষয়টি শিল্প মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে এবং শিল্প মন্ত্রণালয় একটি জাহাজ ভাঙা বিধিমালা একটি করেছে এবং এই বিধিমালা দ্বারা কার্যক্রম পরিচালনা হলেও পরিবেশ অধিদপ্তর জাহাজ ভাঙা শিল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র এবং ইয়ার্ডের ছাড়পত্র এবং প্রতিটি জাহাজের জন্য ছাড়পত্র প্রদান করে থাকে এবং যে বর্জ্য যে ব্যবস্থাপনার জন্য বিভিন্ন যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করার কথা সেটি শিল্প মন্ত্রণালয়ের নীতিমালাতেও আছে এবং আমাদের পরিবেশ সংরক্ষণ আইনের আইন অথবা নীতিমালাতে সরাসরি এভাবে না থাকলেও আমরা পরিবেশের যে ছাড়পত্র প্রদান করে থাকি সেখানে এই শর্তগুলো আরোপ করে তাদেরকে অ্যাসবেস্টাসের যেভাবে সেপারেট করার জন্য এবং সেটি হ্যান্ডেল করার জন্য, হ্যাজার্ডাস ওয়াস্টের হ্যান্ডেল করার জন্য যে বিষয়গুলো আমরা শর্তের মধ্যে আরোপ করি এবং তাদেরকে এটা করার জন্য বাধ্য করি। যে জনাব জাফর আলম, আপনাকে ধন্যবাদ। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের কাছে জানতে চাইবো যে রিজওয়ানা আপা যে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বললেন, সেই ক্ষেত্রে এই বিষয়ে আপনার মতামত কি? যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের একটি খুব ক্ষতি হবে কিনা, আপনি কি মনে করছেন? জি ধন্যবাদ। আমি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আমি রিজওয়ানা আপার সাথে মোটামুটি অনেক বিষয়ে একমত। যেমন হচ্ছে উনি বলেছেন প্রথমেই যে অবস্থানগত ছাড়পত্র অলরেডি আমাদের পরিবেশ অধিদপ্তর দিয়ে দিয়েছে। তো আমার কথা হচ্ছে পরিবেশ অধিদপ্তরকে অবশ্যই যাচাই বাছাই করে বলতে হবে যে এই জায়গাটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য উপযোগী। আমার কথা হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য যদি আমাদের সুন্দরবনের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা প্রভাব পড়ে, তাহলে আমাদেরকে ওইটা নিয়ে ফার্দার আমাদের চিন্তা করতে হবে। তবে আমি যেটা পার্সোনালি মনে করি যে আমাদের যে গ্রিন ইকোনমি, আপনি জানেন যে আমাদের আজকে পরিবেশ দিবস এবং এই পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্রিন ইকোনমি, ডাজ ইট ইনক্লুড সো সামথিং। আমরা হচ্ছে যদি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা চাই এবং সেটা যদি ইকোনমিক সাস্টেইনেবিলিটির দিকে বা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের কিন্তু দরকার। কিন্তু আমাদের কিন্তু সেইখানে কিন্তু গ্রিন ইকোনমি কনসেপ্টটা
আমাদের যেমন হচ্ছে রিডিউস কার্বন ইমিশন, জি। রিসোর্স এফিসিয়েন্সি আমরা বুঝতে পেরেছি জনাব মাসুদুর রহমান, আমরা বুঝতে পেরেছি যে উনি বলতে চাচ্ছেন যে এটা ওনার দরকার। আমরা এই বিষয় নিয়েই আর এইগুলি নিয়ে আসলে আপনাদের কাছে জানতে চাইবো। সর্বশেষ একটু আব্দুল করিমের কাছে জানতে চাইছি যে বন্যপ্রাণী আইন যেটা আসছে, আমাদের প্যানেলিস্টরা এটা বলেছেন, সেটা আপনি যথেষ্ট মনে করছেন কিনা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য? জনাব আব্দুল করিম। বন্যপ্রাণী সংরক্ষণের আইন যথাযথভাবে বাস্তবায়ন হয় না, কারণ আমরা সিলেট অঞ্চলে আমাদের যেমন লাউয়াছড়াতে রিজার্ভ ফরেস্ট বা আমাদের চুনারুঘাটে আছে সাতছড়ি রিজার্ভ ফরেস্ট, সিলেটে আরও অনেকগুলা অঞ্চল আছে যেগুলা বন্যপ্রাণীদের জন্য অভয়াশ্রম হিসাবে স্বীকৃত। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি প্রতি বছরে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী এই সমস্ত বন থেকে বেরিয়ে আসে মূলত খাদ্যের অভাব। আপনি মনে করছেন যে আইনটি যথাযথ নয় বা আইনটি যথাযথ প্রয়োগ হচ্ছে না? ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল করিম। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এই তিনটি বিষয় নিয়ে, জাহাজ ভাঙা শিল্প নিয়ে সৈয়দ রাজানা হাসানের কাছে, এবং তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে নাসির ভাইয়ের কাছে, এবং বন্যপ্রাণী নিয়ে ডক্টর নূরজাহানের কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। দেওয়ার পক্ষে নাকি পরিবেশ বান্ধব কোট আনকোট কোনো উপায় আপনি শিল্প চালু রাখার পক্ষে? আমরা 1993 সাল থেকে হাজারীবাগ ট্যানারিকে হাজারীবাগ থেকে স্থানান্তরের পক্ষে লড়াই করে যাচ্ছি। অত্যন্ত যৌক্তিক এই আন্দোলনে সরকারও আমাদের সাথে আছে, কিন্তু হাজারীবাগ ট্যানারিকে এক চুলো সরাতে পারিনি। এই যখন গভর্নেন্সের অবস্থা, সেক্ষেত্রে জাহাজ ভাঙা শিল্পটা এমন একটা শিল্প এটা বিশ্বের সব দেশ প্রায় বন্ধ করে দিয়েছে। কাজে এই শিল্পটা বন্ধের কথা বাংলাদেশেই প্রথম উচ্চারিত হচ্ছে না, এবং অন্য কোনো দেশে হাইকোর্ট এসে জাহাজ ভাঙা শিল্পকে নিয়ন্ত্রণের কথা বলে নাই, বা কোনো পরিবেশবাদী সংগঠন বা সংগঠনেরা এই শিল্পের বিরুদ্ধে লড়াই করেনি। ওই সমস্ত দেশের সরকারেরা নিজেরা এটার বিপত্তিটা বুঝে নিজেরাই গ্র্যাজুয়ালি ফেজ আউট করে গেছে। কারণ আপনি এমনিতেও জাহাজ হলেও আমদানি করবেন, বিলেট হলেও আমদানি করবেন। তো আমি বিলেটই আমদানি করি, জাহাজ আমদানি করে আমার উপকূলকে একদম বিষাক্ত দূষিত করে এত মানুষকে মারার কোনো প্রয়োজন নাই। সরকার যদি আইনটা প্রয়োগ করতে পারতো তাহলে হয়তো আমরা নিয়ন্ত্রণের কথা বলতাম, কিন্তু সরকারের আইন প্রণয়নের একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে দেই। একটু আগে আমাদের চিটাগাং ডিওইর কর্মকর্তা বলে গেলেন যে এখন নাকি জাহাজ ভাঙা শিল্পটা শিল্প মন্ত্রণালয়ে চলে গেছে। এটাতে বোঝার একটা ভুল আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে মিটিংটা হয়েছিল সেখানে বলা আছে যে জাহাজ ভাঙা শিল্পের ফোকাল পয়েন্ট হবে শিল্প মন্ত্রণালয়, কিন্তু শিল্পটা পরিচালিত হবে অন্যান্য সকল মন্ত্রণালয়ের যার যার আইন দিয়ে, যেমন শ্রম মন্ত্রণালয়ের শ্রম আইন, পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ আইন। কাজে এটা পরিবেশ মন্ত্রণালয়ের হাত থেকে চলে যাওয়ার কিছু নাই। আর পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা, অধিদপ্তরের কর্মকর্তা নিশ্চয়ই এটা জানেন যে জাহাজ ভাঙা শিল্প নিয়ে এখন দেশে 2টা বিধিমালা আছে। দেশে আর কোনো শিল্প নিয়ে 2টা বিধিমালা আছে বলে আমার জানা নেই। শিল্প মন্ত্রণালয় 12ই নভেম্বর একটা বিধিমালা করেছে, তারপরে পরিবেশ মন্ত্রণালয় 28শে নভেম্বর আরেকটা বিধিমালা করেছে, এবং 2 বিধিমালার ভিত্তি ভিন্ন, প্রশাসনিক রূপরেখা ভিন্ন, প্রয়োগ ভিন্ন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ভিন্ন। এখন কোন বিধিটা মেনে ওনারা জাহাজগুলো পরিদর্শনে যান এটা কিন্তু আমার কাছে স্পষ্ট না। মূল কথা হচ্ছে যে সরকার কোন রকম কস্ট বেনিফিট অ্যানালাইসিস না করে এই শিল্পপতিদের পাশে দাঁড়িয়ে গেছেন। আমি বলবো না সরকার শিল্পের পাশে দাঁড়িয়েছেন, সরকার শিল্পপতিদের পাশে দাঁড়িয়ে গেছেন। আমরা নাসির ভাইয়ের কাছে জানতে চাইবো যে খুলনা অঞ্চলে তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনি বলতে চাইছিলেন যে ওই সুন্দরবনের পাশে তাপ বিদ্যুৎ কেন্দ্র যদি হয়, দেখেন এখন প্রাথমিক পর্যায়ে 1600 মেগাওয়াটের একটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে। যে পরিমাণ কয়লা পোড়ানো হবে, এই কয়লা পোড়ানোর ফলে যে বাতাস দূষণ হবে, বাতাস দূষণের কারণে এসিড রেইন হওয়ার পরে এই সুন্দরবন থাকবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং আমরা পরিবেশবাদী হিসাবে কিছুতেই এই সুন্দরবনের আশেপাশে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র হোক কয়লা ভিত্তিক আমরা কিছুতেই যাব না। কাজেই আমরা চাই যেখানে অন্য যে কোনো জায়গায় অন্য জায়গায় হোক যেখানে পরিবেশ এতটা ক্ষতি হবে না, সুন্দরবনের আশেপাশে যাতে তাপ বিদ্যুৎ কেন্দ্র না হয় এখন থেকে সেই কাজটা করতে হবে। কথা বলি না, এখানে 2টা কথা গুরুত্বপূর্ণ। যেই প্রতিবেদনের ভিত্তিতে অবস্থানগত ছাড়পত্র দেয়া হয়েছে সেই প্রতিবেদনে 2টা জায়গার নাম বলা ছিল। বিকল্প জায়গাটাতে কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করতে হতো সরকারকে, সরকার সেই বিকল্প জায়গাটাতেই না হয়ে যেত, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশে পরিবেশ গভর্নেন্সের অবস্থা এমন কোনো পর্যায়ে পৌঁছে যায়নি যাতে করে আমি এখনই বিশ্বাস করে ফেলবো যে কালকে তাপবিদ্যুৎ কেন্দ্র হলেই ওটা গ্রিন ইকোনমির একদম মডেল হয়ে যাবে এবং ওখানে কোনো দূষণ হবে না। এই আশ্বাসটা নিজের মধ্যে জাগাবার মতন এখনো কোনো শক্তি বা কারণ আমি পাইনি।
নূরজাহান আপনার কাছে জানতে চাইবো যে এই সার্বিক বন্যপ্রাণী আইন এবং বর্তমান অবস্থাটা কিভাবে বন্যপ্রাণী আইনের সেটা আইনের যথাযথ প্রয়োগ যদি হতো তাহলে তো আইনের পর আইন করা যায়, আইনের পর আইন হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিন্তু প্রয়োগ তো হচ্ছে না। আমি সুন্দরবনের ব্যাপারেই আসি, কারণ কয়লা ওখানে যে তাপবিদ্যুতের কথা উঠছে, তো সুন্দরবনে যে আমাদের যে 2007 সালে সিডর হলো, তো সুন্দরবন ছিল জন্যই কিন্তু আমরা বেঁচে গেছি। এখন এই সুন্দরবনকে যদি আমরা আবার মানে ওই রকম আমি বলবো ডিজাস্টার নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা কি এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে ডিসিশন নেওয়া হয়েছে এনভায়রনমেন্টালিস্ট দিয়ে? এটাই তো একটা বিষয়, তাই না? এই বিষয়টা চিন্তা করতে হবে। একটা বিষয় থাকে, কিছু কিছু আবার এক্সপার্ট থাকেন ভাই, হ্যাঁ, যাদেরকে যা বলতে বলা হয় তারা তাই বলেন। আবার কিছু কিছু এক্সপার্ট এমন থাকেন যাদের বিরোধিতার কারণেই কিন্তু অনেক প্রকল্প থেকে সরকারকে সরে আসতে হয়। এখন সরকার সদিচ্ছা নিয়ে বিরুদ্ধ মতবাদের কোনো বিশেষজ্ঞ আমরা নিব না, তাহলে আমরা আর প্রকল্পটা পাশ করাতে পারবো না। সেরকম হলে মুশকিল হয়ে যায়। কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য বা শুধু এরকম মানে কোন একটা পক্ষ না নেওয়া বিশেষজ্ঞ কি আমাদের মাঝে নাই? আচ্ছা, আমার অনেকে আছে। একটা ছোট্ট প্রক্রিয়ার কথা বলি, উন্নত সব দেশে, অনুন্নত প্রায় প্রতিটা দেশে এই ধরনের বড় প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র দেওয়ার আগে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনটা জনসমক্ষে প্রকাশ করে দেয়া হয়, জনগণ মতামত দিতে পারে, তখন তারা এই মতামতগুলো স্ক্রুটিনাইজ করে। আমাদের পরিবেশ সংরক্ষণ আইনের 12 ধারায় এই কথাটা বলা থাকলেও এটার বিধিটা আজ পর্যন্ত হয়নি। আপনার কাছে শেষ কথা শুনবো আমাদের, যে এই প্রসঙ্গে আপনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কোনো ডিসিশন বা পলিসি মেকিং এ এক্সপার্টস ওপিনিয়ন রাখবেন কি রাখবেন না, নিতে তো হবে। এমনকি কোনো এক্সাম্পল আছে আমাদের যে এক্সপার্টস ওপিনিয়ন দেখেছেন, কোনো সায়েন্টিস্টকে দেখেছেন বা যা রিসার্চ আছে ওই আসপেক্টে অনেক বেশি অনেক দিন ধরে, সেটা তো সেরকম তো আমরা এ পর্যন্ত দেখি নাই। আজকের বিষয় হলো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বাংলাদেশে কোনো আলাদা কোনো সংগঠন নাই যেটাকে ওন করবে। যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তাদের প্রধান কাজটাই, আপনি যদি এখনো ওয়েবসাইটে যায় দেখেন, তাদের টার্মস অফ রেফারেন্সের মধ্যে অন্যতম প্রধান কাজই হলো এই ম্যাক্সিমাইজেশন অফ রেভিনিউ, ওই রকম একটা বিষয় আছে। এবং তারা গাছ কিভাবে কাইটিয়া তারপর বড় করে বিক্রি করবে সেই জায়গাটাতে তারা আছে। সুতরাং যদি আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হয় তাহলে পৃথক আরেকটা সংগঠন করা প্রয়োজন, যারা আমরা আশা করব যে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই আশাটা আমরা করতেই পারি। আগামী বছর নিশ্চয়ই আমরা পরিবেশ পরিস্থিতিটা একটু চেঞ্জ করতে পারবো। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ।